আসসালামু আলাইকুম। ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি খুবই স্পেশাল। স্পেশাল বলছে এই কারণে, কারণ ১০তম বিসিএস থেকে শুরু করে ৪৬তম বিসিএস পর্যন্ত ইংরেজি অংশে যত ধরনের প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্নকে বিশ্লেষণ করে এই ৩৬ বছরের প্রশ্নের উপরে ভিত্তি করে একটি চমৎকার সাজেশন তৈরি করা হয়েছে। যে সাজেশনটি সুন্দর মতো এই টপিকগুলো ফলো করলে, সাজেশনে যে টপিকগুলো দেওয়া হবে সেই টপিকগুলো ফলো করলে ইংরেজির যে গ্রামার এবং ভোকাবুলারি পার্ট থেকে ১৫ মার্কস আসে, সেই ১৫ মার্কস 100% কমন পাওয়া যাবে। এবং এটি যে কমন পাওয়া যাবে সেটি আপনারা আমার বিশ্লেষণ দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে সাজেশন দিয়ে দেবো, সাজেশনের পরে বিশ্লেষণ করে দেবো যে কেন এই টপিকগুলোকে আমি সিলেক্ট করেছি এবং এই টপিকগুলো থেকেই কেন ১৫ মার্ক নিশ্চিত করা যায়। সো চলুন দেরি না করে শুরু করি। সর্বপ্রথম আমরা গ্রামার পার্ট দিয়ে শুরু করব। গ্রামার পার্টে মোস্ট ইম্পর্ট্যান্ট ৮টি টপিক রেখেছি আমি। সাধারণত গ্রামার পার্ট এবং ভোকাবুলারিকার পার্ট, দুইটি পার্ট মিলিয়ে মাত্র ১২টি টপিক পড়লেই ১৫টি প্রশ্ন 100% কমন পাওয়া যায়। সো এখন আমরা গ্রামার পার্ট দেখব, এরপরে আমরা ভোকাবুলারি পার্ট নিয়ে কথা বলবো। সো গ্রামার পার্টের অনেকগুলো টপিকের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে পার্টস অফ স্পেস, নাম্বার অ্যান্ড জেন্ডার, gerund and participle, voice, clause and phrase, about sentence, fill in the blank, right form of verb। এই ৮টা টপিক সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। পার্টস অফ স্পেসকে আমি কেন রাখলাম? পার্টস অফ স্পেসের মধ্যে আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এই ৬টা বা ৭টা টপিক থেকে প্রতি বছর ৩টা ৪টা প্রশ্ন হবেই হবে, মাস্ট। ৩টা বা ৪টা প্রশ্ন এই কয়টা টপিক থেকে মাস্ট আসবে। হয়তো দেখা গেছে যে এই বছর নাউন থেকে আসলো, পরের বছর আবার নাউন থেকে আসলো না, প্রোনাউন থেকে আসলো, কিন্তু এই পার্টস অফ স্পেস থেকে অবশ্যই কোশ্চেন থাকবে, মাস্ট। এতে কোনো এটা নির্দ্বিধায় বলা যায়। কিভাবে নির্দ্বিধায় বলা যায় আমি একটু আপনাদেরকে বিশ্লেষণটা দেখাচ্ছি। এই যে দেখুন, নাউন থেকে ৪৪তম বিসিএসে প্রশ্ন এসেছে, ৪৩তম বিসিএসে ২টা প্রশ্ন এসেছে, ৩৯তম বিসিএসে এসেছে। প্রোনাউন থেকে আবার নাউন থেকে ৪৪তম বিসিএসে প্রশ্ন এসেছে, প্রোনাউন থেকে আবার ৪৪তম বিসিএসে আসে নাই, আসছে ৪৫তম বিসিএসে। অ্যাডজেক্টিভে ৪৪তম বিসিএসে প্রশ্ন এসেছে, ৪৩তম বিসিএস থেকেও প্রশ্ন এসেছে, ৪২তম বিসিএসেও প্রশ্ন এসেছে, ৪০তম বিসিএসেও প্রশ্ন এসেছে। এবং এটাকে আমি 3 স্টার দিয়ে রেখেছি, মানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ৪০-এর পরে ব্যাক টু ব্যাক কয়েকটা বিসিএসই অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন হয়েছে। শুধু হয়নি ৪৫ এবং ৪৬তম বিসিএসে, তাই ৪৭তম বিসিএসে অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে সে ভার্বের টপিক, ৪৬তম বিসিএসে ভার্ব থেকে প্রশ্ন হয়েছে, ৪৪তম বিসিএসে হয়েছে, ৪১তম বিসিএসে হয়েছে। তো এরপরে আবার দেখা গেছে যে ভার্ব থেকে আবার ৪৫তম বিসিএস এবং ৪৩তম বিসিএসে প্রশ্ন হয়নি। অ্যাডভার্ব থেকে ৪১তম বিসিএসে হয়েছে, এছাড়া অন্য কোনো পরবর্তী বিসিএসে প্রশ্ন আসেনি। প্রিপোজিশন থেকে ৪৬তম বিসিএসে ২টা প্রশ্ন এসেছে, ৪৩তম বিসিএসে এসেছে, ৪১তম বিসিএসে এসেছে, ৪০তম বিসিএসে এসেছে। কনজাংশন থেকে ৪০তম বিসিএসে এসেছে, ঠিক আছে। সো এই গ্রামার চ্যাপ্টারের পার্টস অফ স্পেসের 7টা টপিক থেকে প্রতি বছর ৩টা ৪টা করে প্রশ্ন আসে, ঠিক আছে। এই কারণে পার্টস অফ স্পেসের এই সেকশনগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে। প্রশ্ন ব্যাংক কেন পড়বেন? প্রশ্ন ব্যাংক আমার পেজে সবগুলো গ্রামার পার্ট, ভোকাবুলারি পার্ট এবং লিটারেচার পার্ট সবগুলো প্রশ্ন ব্যাংক সুন্দরভাবে সাজানো গোছানো, একদম সঠিক ব্যাখ্যা সহ সঠিক আনসার সহ আমার পেজে আপলোড করা আছে। প্রশ্ন ব্যাংক কেন পড়বেন? প্রশ্ন ব্যাংক দেখে দেখে বই পড়বেন অথবা অন্যান্য প্রশ্ন সলভ করবেন। এই কারণে যেই টাইপের প্রশ্ন হয়, সাধারণত যেই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, বিসিএসে আসে, ওই টাইপের প্রশ্নগুলোই আপনি টপিক ভিত্তিক পড়বেন, বই পড়ার সময় পড়বেন। বই পড়ার সময় নাউনের উপরে অনেক ধরনের আলোচনা আছে, সব ধরনের আলোচনা আপনার জানার বা পড়ার দরকার নেই। শুধু যেই ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নই আপনি সমাধান করবেন। যেমন আমি যদি নাউনের কথা বলি, নাউন থেকে সাধারণত কোন ধরনের প্রশ্ন আসে চলুন একটু দেখে নিই। এই যে নাউন থেকে সাধারণত প্রশ্নটুকুলো হয় এই টাইপের যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, রিভার হচ্ছে কোন ধরনের নাউন। আ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং, এখানে হার্ড হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ, এরপরে দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, এখানে ওয়ার্নিংটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। মানে বাক্যের ভিতর থেকে
আন্ডারলাইন করে জানতে চাইবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, অথবা একটি ওয়ার্ড দিয়ে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, অথবা একটি ওয়ার্ড দিয়ে বলবে যে এটার নাউন ফর্ম কি। সাধারণত এই 3 ক্যাটাগরির প্রশ্নই হয়। তো আপনি যখন প্রশ্ন সলভ করবেন নাউনের উপরে অথবা নাউন টপিকটা পড়বেন, তখন শুধু এই 3টা ক্যাটাগরির উপরেই গুরুত্ব দিবেন। এরকম করে যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে আপনি অনেকাংশে এগিয়ে থাকবেন। 10 গুণ কম সময় পড়াশোনা করেও আপনি সঠিকভাবে সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবেন। ওকে, সো এ বিষয়ে যদি বিস্তারিত ভিডিও চান, তাহলে পরবর্তীতে আপনাদের রেসপন্স পেলে আমি আবার তৈরি করব, এবং প্রশ্ন কিংবা সাজেশন লাগলে সেটাও আমি তৈরি করে দেবো। কিন্তু আপাতত ইংরেজির সাজেশনটা শেষ করি। ওয়েল, এরপরে হচ্ছে নাম্বার অ্যান্ড জেন্ডার। নাম্বার অ্যান্ড জেন্ডার থেকে বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন হয়েছে একটু দেখে নিই। সাধারণত দেখি একটু কোথায়, এই যে নাম্বার অ্যান্ড জেন্ডার, এই যে নাম্বার থেকে প্রশ্ন এসেছে 44তম বিসিএসে, 42তমতে 2টা আসছে, 41তম বিসিএসে প্রশ্ন এসেছে, 40তম বিসিএসেও প্রশ্ন এসেছে। এবং জেন্ডার থেকে 43তম বিসিএসে এসেছে, 41তম বিসিএসে এসেছে, 40তম বিসিএসেও এসেছে। অন্যান্য বিসিএসও এসেছে, সেটা নিয়ে আমি কথা বলছি না, আমি শুধু 40-এর পরবর্তী সময় নিয়ে কথা বলতেছি। তো এখানে দেখা যায় যে 40তম বিসিএসে নাম্বার জেন্ডার 2টা থেকে প্রশ্ন এসেছে, 41তম বিসিএসেও 2টা থেকে এসেছে, 42তম বিসিএসে নাম্বার থেকে 2টা প্রশ্ন এসেছে, সেখানে আর জেন্ডার থেকে আসেনি, জেন্ডার থেকে আসেনি। আবার দেখা গেছে 43তম বিসিএসে শুধু জেন্ডার থেকে প্রশ্ন হয়েছে, 44তম বিসিএসে আবার শুধু নাম্বার থেকে প্রশ্ন হয়েছে। তাই বলা যায় যে নাম্বার অথবা জেন্ডার পরে রাখলে 2টা থেকে 2টাই কমন পাওয়া যেতে পারে প্রশ্ন, আবার 2টা থেকে যে কোনো একটা প্রশ্ন মাস্ট কমন থাকবে। সো এই টপিকটা আমরা খুব মনোযোগ সহকারে পড়ব। এর পরের টপিকটা হচ্ছে জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। সো চলুন জেরান্ড অ্যান্ড পার্টিসিপলের অ্যানালিসিসটাও দেখে নিই। জেরান্ড অ্যান্ড পার্টিসিপল, জেরান্ড থেকে প্রশ্ন এসেছে মাত্র 3টি 36 বছরে। অবশ্য জেন্ডার থেকে মাত্র 4টি এসেছে, বাট এটা রিসেন্ট টাইম আসছে, যার কারণে এটাকে ইনক্লুড করেছি আমরা। পার্টিসিপল থেকে 6টি প্রশ্ন এসেছে। কখন এসেছে? জেরান্ড থেকে এসেছে 43তম বিসিএসে, 41তম বিসিএসে, 38তম বিসিএসে, এবং পার্টিসিপল থেকে এসেছে 46তম বিসিএসে, 42তম বিসিএস থেকে বিসিএসে, এবং 40তম বিসিএসে। তো 40তম বিসিএসে পার্টিসিপল থেকে এসেছে, জেরান্ড থেকে আসেনি। আবার 41তম বিসিএসে জেরান্ড থেকে আসছে, পার্টিসিপল থেকে আসেনি। 42তম বিসিএসে আবার পার্টিসিপল থেকে আসছে, জেরান্ড থেকে আসেনি। 43তম বিসিএসে আবার জেরান্ড থেকে আসছে, পার্টিসিপল থেকে আসেনি। 46তম বিসিএস 44-45 কোনোটা থেকেই আসেনি, 46তম বিসিএস আবার পার্টিসিপল থেকে এসেছে। সো বলা যায় জেরান্ড এবং পার্টিসিপল দুটো টপিক যদি একসাথে সুন্দরভাবে প্র্যাকটিস করা যায়, তাহলে যে কোনো একটা থেকে অবশ্যই একটা না একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, জেরান্ড অথবা পার্টিসিপল দুইটা টপিক সুন্দরভাবে বিশ্লেষণ করে পড়লে যে কোনো একটা অবশ্যই কমন থাকবে প্রশ্ন। সো এরপরে দেখি পরের টপিকটা কী ছিল। এর পরের টপিকটি হচ্ছে আমাদের ভয়েস। ভয়েস থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। ভয়েসটা মোস্ট ইম্পর্টেন্ট কেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ভয়েসটাকে আমি মোস্ট ইম্পর্টেন্টের তালিকায় রেখেছি এই কারণে, এই যে ভয়েস থেকে দেখুন 25টি প্রশ্ন এসেছে। ভয়েস থেকে 25 প্রশ্ন এসেছে, 25টি 36 বছরে। তার মধ্যে 46তম বিসিএসে আসছে, 45তম বিসিএসে 2টা আসছে, 40তম বিসিএসে 2টা আসছে, 43তম বিসিএসে আসছে, 41তম আসছে, 40তম আসছে। মানে 40 থেকে একটা না, শুধুমাত্র 42তম বিসিএস বাদে একটা না প্রতিটা পরীক্ষাতেই প্রশ্ন এসেছে, এবং অনবরত দিয়ে নিয়মিত বিরতিতে প্রতিটা বিসিএসই পরীক্ষা প্রশ্ন হয়েছে। সো ভয়েস চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাকে আমি 3 স্টার দিয়ে রেখেছি। দিস টপিক ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ক্যান্ডিডেটস হু উইল অ্যাপিয়ার অ্যাট দ্য 47th বিসিএস এক্সামিনেশন দিস ইয়ার। সো চলুন দেখি পরেরটা কী করা যায়। আমাদের নেক্সট টপিক হচ্ছে ক্লোজ অ্যান্ড ফ্রেশ। ক্লোজ অ্যান্ড ফ্রেশটাকে কেন ইনক্লুড করেছি একটু দেখাই আমি। ক্লোজ অ্যান্ড ফ্রেশ, ক্লোজ থেকে 46তম বিসিএসে প্রশ্ন হয়েছে, 44তম বিসিএসে প্রশ্ন হয়েছে, 38তম, 37তম, টোটাল 4টা হয়েছে, টোটাল 36 বছরে। ফ্রেশ থেকে 46তমতে হয়েছে, 40-এ হয়েছে, 37 হয়েছে, 28 হয়েছে। এখন এটাকে ইনক্লুড করার কারণ হচ্ছে 40তম বিসিএসে ফ্রেশ থেকে এসেছে, 44তম বিসিএসে ক্লোজ থেকে এসেছে, আবার 46তম বিসিএসে 2টা থেকেই এসেছে। সো সম্ভাবনা আছে, যেহেতু রিসেন্ট টাইমে ক্লোজ অ্যান্ড ফ্রেশ থেকে প্রশ্ন হচ্ছে, আগে হতো না, বাট এখন যেহেতু হচ্ছে, তার মানে যে কোনো একটা থেকে, হয়তো ক্লোজ থেকে না হলে ফ্রেশ থেকে 47তম বিসিএসেও প্রশ্ন আসার খুব একটা পসিবিলিটি আছে। ওকে, এর পরের টপিকটি হচ্ছে আমাদের সেন্টেন্স নিয়ে। মানে একটা সেন্টেন্সের প্রথম অংশকে কি বলা হয়, শেষের অংশকে কি বলা হয়, অথবা একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এই সেন্টেন্সের নাম কি। ঠিক আছে, এটা কি সিম্পল সেন্টেন্স নাকি ইম্পারেটিভ সেন্টেন্স নাকি কম্পারেটিভ সেন্টেন্স, এই টাইপের প্রশ্ন। আমি যদি একটু প্রশ্নগুলোকে দেখাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে যে আসলে সেন্টেন্সের উপরে কেমন প্রশ্ন হয়। চলুন একটু দেখে নিই আমি যে সেন্টেন্সের উপরে কেমন প্রশ্ন হয়। সো অ্যাবাউট
সেন্টেন্স, সেন্টেন্সের উপরে আমাদের প্রশ্নগুলো হয় সাধারণত। আচ্ছা, এই যে দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ আ প্যারাগ্রাফ নোন অ্যাজ ড্যাশ, এটা আসছিল 44তম বিসিএসে। তো কন্ট্রোলিং সেন্টেন্সটাকে, একটা প্যারাগ্রাফের কন্ট্রোলিং সেন্টেন্সকে বলা হয় টপিক সেন্টেন্স, ঠিক আছে। প্রথম যে টপিক সেন্টেন্স থাকে ওইটাই হচ্ছে কন্ট্রোলিং সেন্টেন্স, ওইটার উপরেই হচ্ছে পুরো প্যারাগ্রাফের সারমর্মটা নির্ভর করে। সো এটা ছিল ফার্স্ট কোশ্চেন। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্সের ফাংশনটা কি, কাজটা কি। সো টপিক সেন্টেন্স হচ্ছে টু প্রেজেন্ট দ্য মেইন আইডিয়া, মানে টোটাল প্যারাগ্রাফের মেইন আইডিয়াটাকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে টপিক সেন্টেন্স। এরপরে উইচ ইজ আ কারেক্ট সেন্টেন্স, বলছে যে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। দ্য ডক্টর ফাউন্ড মাই পালস, মানে পালসের সাথে সাধারণত যেটা হয় যে টেক পালস, ঠিক আছে, এই কথাটা সাধারণত কোলোকেশন হিসেবে ইউজ করা হয়। দ্য ডক্টর টুক মাই পালস, মানে এ হচ্ছে আমার হাতের পালস দেখে না, এই পালস দেখলো, এরকম একটা অর্থ দিচ্ছে। মানে দমনী বা নারীর স্পন্দন পরীক্ষা করার অর্থে ফিল চেক টেক ব্যবহৃত হয়। তাহলে এখানে যেহেতু ফিল চেক নাই, টেক ইউজ করছে, সো যেখানে পালসের সাথে টেক আছে দ্যাট উইল বি দ্য রাইট আনসার। ওকে, এরপরে প্রশ্ন হচ্ছে উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। সো এখানে বলছে যে দিস ইজ মানে এই সেন্টেন্সটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স, এটা কি কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলছে উই মাস্ট নট বি লেট এলস, এই যে এলস, এলস মানে অর এলস, উই উইল মিস দ্য ট্রেন। যেহেতু অর এলস অর টাইপের হচ্ছে একটা হচ্ছে কনজাংশন আছে অথবা এলস আছে, এই কারণে এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এই টাইপের সাধারণত এই যে এখানে হচ্ছে কেন কম্পাউন্ড সেন্টেন্স হয়, এই যে কোন কোন কনজাংশন থাকলে সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স হয় সেইগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এগুলো দেখলে আপনারা রিজনটা বুঝতে পারবেন। ভিডিও বড় হয়ে যাবে, যার কারণে আমি একটু তাড়াহুড়ো করে কথা বলতেছি এবং খুব শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই টাইপের প্রশ্নগুলো সাধারণত হয়, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। কোন টাইপের প্রশ্ন আসে আমি একটুখানি আপনাদেরকে দেখাই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে কোন টাইপের প্রশ্ন সাধারণত হয়। এ পর্যন্ত 36 বছরে 10 থেকে 46তম বিসিএস পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের উপরে 100 প্রশ্ন এসেছে। তো এরকম টাইপের প্রশ্নগুলো হয় যেমন হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার ড্যাশ ওয়ার্কস। তো এখন বলছে যে এখানে আনসারটা আসলে আনসার কোনটা হবে। সো এখানে যেটা হচ্ছে যে 42তম বিসিএসে প্রশ্নটা আসছে, এবার লেখা হচ্ছে যে মোস্ট অফ দ্য, যে মোস্ট অফ দ্য প্লাস প্লুরাল নাউন, ঠিক আছে। সো এখানে আসলে এটা আনসার, এটা হচ্ছে সেন্টেন্সের কোনো অংশ না, অফ শেক্সপিয়ার। সো এখানে বলছে যে আনসারটা কী হবে, তো মোস্ট অফ দ্য এর পরে প্লুরাল নাউন হবে। পোয়েম এটা সিঙ্গুলার নাউন, প্লে এটা সিঙ্গুলার নাউন, ড্রামা এটা সিঙ্গুলার নাউন, ওয়ার্কস হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই ওয়ার্কস উইল বি দ্য আনসার। এখানে হচ্ছে বেসিক গ্রামারের নিয়মগুলো কাজ করে। এরপর হচ্ছে উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ। এরপর বলছে যে এই যে ড্যাশ দ্য ম্যাপ, এটা আসছে 42, এটাও 42তম বিসিএসে আসছে। এখানে কি হবে, তো সাধারণত অন মানে ম্যাপের ক্ষেত্রে, ম্যাপের তো সবসময় সব কিছু ম্যাপের উপরেই থাকে, সবগুলো হচ্ছে ঠিকানা, দেশের নাম বা কোন জায়গায় কোন দেশ আছে, সাধারণত অন দ্য ম্যাপ হয়। অন দ্য ম্যাপ হচ্ছে কোলোকেশন, ঠিক আছে। তো হচ্ছে যে মানচিত্রে দেখানো অর্থে অন দ্য ম্যাপ বসে, অর্থাৎ কোনো কিছুর পৃষ্ঠ দেশে বোঝাতে সংশ্লিষ্ট নাউনটির পূর্বে অন বসে, মানে উপরি অংশ বোঝাতে। বাকির অর্থ হচ্ছে আপনি কি দয়া করে আমাকে মানচিত্রে বাংলাদেশকে দেখিয়ে দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। বলছে যে ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গায় হইতাম বা আমি যদি তুমি হতাম, আই ড্যাশ টেক দ্য মানি। তাহলে ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী অংশটা উড কুড মাইট প্লাস বি অন হয়। তো যেহেতু শ্যাল উইল মে উড কুড মাইটের মধ্যে উড আছে, যার কারণে উড উইল বি দ্য রাইট আনসার। সো এই টাইপের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়। এখানে হচ্ছে পুরো 36 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেওয়া আছে, যেগুলো হচ্ছে এখন অ্যানালাইসিস করলে হচ্ছে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে আমি যদি একটু বলি, আমি হচ্ছে কেন এটাকে মোস্ট ইম্পর্টেন্টে রেখেছি। রাইট ফর্ম অফ ভার্ব থেকে হচ্ছে প্রশ্ন এসেছে 38টা, 36 বছরে 38টা প্রশ্ন এসেছে। তার মধ্যে থেকে রিসেন্ট টাইমে অনেকগুলো প্রশ্ন হয়েছে। 45তম বিসিএসে এসেছে, 43তম বিসিএসে এসেছে, 42তম বিসিএসে 2টা এসেছে। সো আরও অনেকগুলো বিসিএসে এসেছে, এরকম 38টা প্রশ্ন এসেছে। সো রাইট ফর্ম ভার্ব থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার পার্ট থেকে। ইম্পর্টেন্টের মধ্যে আমি রেখেছি সিকোয়েন্স অফ টেন্স, ডিগ্রি, ন্যারেশন, কন্ডিশনাল সেন্টেন্স। এগুলো হচ্ছে রাখার অনেকগুলো রিজন আছে। এই যে আমি হচ্ছে এখানে
পুরো 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলোকে অ্যানালিসিস করে রেখেছি, কোন বছরে এসেছে, কয়টা এসেছে, এই যে কয়টা এসেছে সেটা হচ্ছে ব্র্যাকেটে লেখার পরে কোন কততম বিসিএস এসেছে সেটা লেখা, এগুলোর উপরে ভিত্তি করে অনেক দিন ধরে অ্যানালিসিস করে এটা হচ্ছে তৈরি করেছি। এখানে চার্ট দেওয়া আছে। ওকে, এবার হচ্ছে আমরা ভোকাবুলারি পার্টে চলে যাই। এখানে হচ্ছে আপনাদের কোনো ডাউট রাখার দরকার নেই যে এই টপিকগুলো পড়লে আসে কিনা, এগুলো অনেক অ্যানালিসিস করে তৈরি করা হয়েছে। আমি জাস্ট আপনাকে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে, আপনি জাস্ট পড়ে ফেলুন কোনো কিছু থিঙ্কিং না করি। এটা আপনার জন্য হচ্ছে অনেক বড় একটা পাওয়া। আমি যেটা হচ্ছে কয়েক বছর ধরে গবেষণা করে তৈরি করেছি সেটা আপনি 1 মিনিটেই বিশ্বাস করতে পারেন এবং এটা থেকে আপনি উপকৃত হতে পারেন। এটা আমি আপনাদের জন্যই বানিয়েছি। ওকে, সো এখন যদি আমরা ভোকাবুলারি পার্টটা দেখি তাহলে দেখবো যে ইম্পর্টেন্টের মধ্যে যেগুলো আছে সাধারণত ভোকাবুলারি পার্টে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইডিওমিক ফ্রেজ, ইডিওম অ্যান্ড ফ্রেজ এখান থেকে পড়তে হবে। 52টা প্রশ্ন এসেছে বিগত 36 বছরে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে 58টা প্রশ্ন, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এই সিনোনিমে সব থেকে বেশি থাকে এবং সিনোনিম থেকে প্রশ্ন হয়েছে 114টা। মানে প্রতি বছর 3-4টা করে প্রশ্ন আসে সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে, মানে সিনোনিম থেকে সব থেকে বেশি আসে। সো সিনোনিমটাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। স্পেলিং থেকে রিসেন্টে যদিও 15টা প্রশ্ন এসেছে 10 থেকে 46তম বিসিএস পর্যন্ত, বাট তারপরে এটা রিসেন্ট টাইমে খুব অনেকগুলো প্রশ্নই আসছে এবং রিসেন্ট টাইমে আসে স্পেলিং থেকে, যার কারণে এটাকে আমি মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে রেখেছি। এবং অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলোও মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো থেকেও পড়তে পারেন। তবে মোস্ট ইম্পর্টেন্ট মানে এই 4টা হচ্ছে ভোকাবুলারি টপিক এবং এখানকার এই 8টা হচ্ছে গ্রামার টপিক। এই টপিকগুলো যদি কেউ শেষ করতে পারে সুন্দর মতো, যদি এই প্রশ্ন বিশ্লেষণ করে অল্প সময় যদি আপনি একদম সবগুলো পড়তে চান তাহলে কখনোই শেষ করতে পারবেন না এই অল্প টাইমের মধ্যে। আপনি যদি সাধারণত প্রশ্নের প্যাটার্ন বুঝে শেষ করেন তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই 4টা এবং ভোকাবুলারির 8টা, তো ভোকাবুলারির 4টা এবং এখানকার 8টা, টোটাল 12টা টপিক থেকে আপনি মোটামুটি 100% শিওর দিয়ে বলা যায় যে আপনি 15টা প্রশ্নই কমন পাবেন, কারণ এটা ওইভাবেই বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এছাড়া অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো থেকে সাধারণত এই রিসেন্ট সময় প্রশ্ন আসার কথা না, বা প্রশ্ন তেমন একটা হয়ও না। ঠিক আছে, ওকে। সো আজকে হচ্ছে আপনাদেরকে গ্রামার পার্ট এবং ভোকাবুলারি পার্টে হচ্ছে কীভাবে কোন সাজেশন ফলো করলে 15টা প্রশ্নের মধ্যে 15টাই কমন পেতে পারেন, একদম 100% কমন উপযোগী সাজেশন দেওয়া হলো। এরপরে লিটারেচার পার্ট নিয়েও সাজেশন দেওয়া হবে। এরপরে আমার কাছে হচ্ছে প্রশ্নগুলো সব সুন্দরভাবে সাজানো আছে। প্রশ্নগুলোও আস্তে আস্তে আমি ভিডিও আকারে দেবো, আমার পেজে পাবলিশ করা আছে প্রশ্নগুলো। যদি কারো ডিটেলস ব্যাখ্যা সহ বিস্তারিত প্রয়োজন হয় সেটাও আমি দিয়ে দেবো। এরপর যদি সাজেশন প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি সাজেশনও দিয়ে দেবো। একটা করে আমি সাজেশনের ভিডিও তৈরি করব আপনাদের জন্য, কোনো সমস্যা নেই, সেগুলো আস্তে আস্তে আসবে। যদি আমার সময় হচ্ছে না, সময়ের খুবই হচ্ছে প্রবল একটা ঝামেলা হয়ে যায় সময় মেনটেন করা, বাট আমি চেষ্টা করব সবগুলো দেওয়ার জন্য। ওকে, সো আজকে আর ভিডিওটা বেশি দেরি করব না, দীর্ঘ করব না, এখানেই শেষ করছি। নেক্সট যদি কোনো টপিক প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাবেন। সাজেশনের বিশ্লেষণটা কেমন হয়েছে সেটাও জানাবেন, এবং আপনারা যদি অন্যান্য টপিক পড়তে চান তাও এভাবে প্রশ্ন বিশ্লেষণ করে পড়তে পারেন। আপনারা উপকৃত হয়েছেন কিনা জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।